দেখ কন্ডাক্টর কী দিয়ে তৈরি হয়? কন্ডাক্টর কপার দিয়ে, তাই তো? তো বেসিক কপারের অ্যাটমিক ওয়েট 29। কপারের অ্যাটমিক ওয়েট 29 মানে কি? এখানে 29 ইলেকট্রন আছে। 4d10 4s, এটা হচ্ছে 3d10 4s 1। তার মানে আউটার অরবিটে কটা ইলেকট্রন আছে? একটা। আর এই একটা ইলেকট্রনই কী হয়ে গেল? ফ্রি ইলেকট্রন হয়ে গেল। আর এই ফ্রি ইলেকট্রন পাগলের মতো ছোটাছুটি করবে কন্ডাক্টরের মধ্যে। এবার ধরে নে তোকে আমি বললাম 63.5 গ্রাম, এটা হচ্ছে কপারের অ্যাটমিক ওয়েট। অ্যাটমিক ওয়েট মানে কি? এত গ্রামে কতগুলো কপার আছে, মানে এত গ্রাম কপার যদি হাতে নিস, ওই হাতে কতগুলো কপার অ্যাটম আছে? 6.022 ইন্টু 10⁻23 অ্যাটম আছে। 1 গ্রাম কপার নিলে সেখানে হচ্ছে 6/63। আমি অ্যাপ্রক্স ক্যালকুলেশন করছি, 10⁻23। তো অলমোস্ট 10⁻22 এর মতো অ্যাটম আছে। তার মানে এটা বলতে পারি হাতে যদি 1 গ্রাম কপার নেই, ওই 1 গ্রাম কপারে কতগুলো ফ্রি ইলেকট্রন হবে? এতগুলো ফ্রি ইলেকট্রন হবে। একটা অ্যাটমে একটা ফ্রি ইলেকট্রন, তাহলে এতগুলো অ্যাটমে এতগুলো ফ্রি ইলেকট্রন 10⁻22। মানে 1 গ্রাম কপারকে যদি আমি টিপে মেলাবিলিটি প্রপার্টি লাগিয়ে এটাকে বড় করি, তার মানে ওর মধ্যে এতগুলো ফ্রি ইলেকট্রন আছে। এবার এই ফ্রি ইলেকট্রনগুলো কন্ডাক্টর যেটা আছে, ওই কন্ডাক্টরে এই ফ্রি ইলেকট্রনগুলো রয়েছে, এই ফ্রি ইলেকট্রন আর একটা ফ্রি ইলেকট্রন। তো এইগুলো র্যান্ডমলি ছোটাছুটি করছে। এবার আমরা জানি তো ইলেকট্রন মুভমেন্ট করলে অপোজিট কারেন্ট ফ্লো হয়। তার মানে রুম টেম্পারেচারে তো এটা আমাদের যে রুম টেম্পারেচার আছে, রুম টেম্পারেচার T=298 কেলভিন। এই রুম টেম্পারেচার ইলেকট্রনগুলো ছোটাছুটি করবে, তো তাহলে একটা কন্ডাক্টর ফ্রে লাগলে কারেন্ট ফ্লো হওয়া উচিত, হয় কি? হয়। ও কপার পড়ে রয়ে চাপ দিলে কারেন্ট পাবি না। এর পিছনে কারণটা কি? কারণটা কি? ইলেকট্রন ফ্লো হলেই তো কারেন্ট ফ্লো হয়, বাট আমরা কারেন্ট পাই না কেন? কারণ এই ইলেকট্রন যেটা ফ্লো হচ্ছে না, এখানে ইলেকট্রনটা ছিল T=0 টাইমে, T=0 টাইমে। এবার এই ইলেকট্রনটা র্যান্ডমলি ব্রাউনীয় ভ্যালোসিটিতে ছোটাছুটি করে আবার ওই পজিশনেই চলে আসে, মানে এরকম জিগজ্যাগ করে ওই পজিশনে চলে আসে। তাহলে ইলেকট্রনের নেট ডিসপ্লেসমেন্ট কত হয়? 0 হয়। তো ইলেকট্রনের নেট ডিসপ্লেসমেন্ট 0 হওয়ার জন্য আমরা কি বলতে পারি? ইলেকট্রনটা মুভই করছে না, পাগলের মতো ছোটাছুটি করছে। এবার রুম টেম্পারেচারে ছুটছে, তো আমরা কি করলাম? এই কন্ডাক্টরটাকে এইভাবে রেখে দিলাম। এবার একটা ছেলে যদি ডিসিপ্লিন না হয়, তাহলে তার কি দরকার? টিচার দরকার বা কোনো গাইডেন্স দরকার। তো গাইডেন্স দিলে কি করবে? গাইডেন্স দিলে ওর যে ব্রেনের যে থিঙ্কিংটা, সেটা সঠিক জায়গা লাগাবে। তো সেই কাজ করবে কে? এক্সটার্নাল পোটেনশিয়াল। এক্সটার্নাল পোটেনশিয়াল যখনই দিয়ে দেবো, এটা ধরো প্লাস, এটা মাইনাস, হায়ার পোটেনশিয়াল, লোয়ার পোটেনশিয়াল। তো হায়ার পোটেনশিয়াল এখানে এসছে আর লোয়ার পোটেনশিয়াল এখানে এসছে, লোয়ার পোটেনশিয়ালের সঙ্গে জয়েনিং আছে। তো হায়ার পোটেনশিয়াল ওই পজিটিভ চার্জকে ধাক্কা দেয়, তাহলে ইলেকট্রনকে কে ধাক্কা দেবে? নেগেটিভ পোটেনশিয়াল। তো ইলেকট্রন এদিক থেকে একটা ধাক্কা দিচ্ছে। এবার এখনও ইলেকট্রনগুলো রুম টেম্পারেচারে পাগলের মতো ছোটাছুটি করছে। এটা ধরো ইলেকট্রনের পজিশন, এই পজিশন থেকে ইলেকট্রন ট্যাং 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 ট্যাং, এই যে হালকা ডিসপ্লেসমেন্ট হলো, এই হালকা ডিসপ্লেসমেন্টটা দেখতে পাচ্ছিস? এই হালকা ডিসপ্লেসমেন্টটাকে আমরা ল্যান্ডা লিখি। ডিসপ্লেসমেন্টটা কেন হলো? কারণ এক্সট্রা একটা পুশ পাচ্ছিল এক্সটার্নাল পোটেনশিয়ালের জন্য, ওর জন্য ওর আগের পজিশনে থাকবে না, একটু শিফট হয়ে যাবে। তো এরকম কতগুলো ইলেকট্রন আছে? 10⁻22। তো এই ইলেকট্রনগুলো সবাই একই সঙ্গে শিফট হচ্ছে। তো একই সঙ্গে শিফট হতে হতে কী হয়ে যাবে? ইলেকট্রনগুলো ফ্লো হবে। ইলেকট্রনগুলো তাহলে এদিক থেকে এদিকে ফ্লো হবে, ইলেকট্রনের ফ্লো এদিক থেকে এদিকে হবে, তাহলে কারেন্টের ফ্লো এদিকে হয়ে যাবে।
এবার কারেন্টের ফ্লো যদি এদিকে হয়, এবার এই কারেন্টের ভ্যালু কত হবে বা এখানে রেজিস্ট্যান্স কত হবে, এগুলো আমরা বার করব নেক্সট পেজে। তো ইলেকট্রনগুলো এ পাশ থেকে আসছে, তো কোনো একটা সময় আমি বললাম এই যে ভলিউমটা আছে ভি ভলিউম, এই ভি ভলিউমে ইলেকট্রনগুলো এখান থেকে সেট করে এখানে চলে এসছে। তো আমি ধরে নিলাম ভি ভলিউমে এন নাম্বার অফ ইলেকট্রন আছে, ভি ভলিউমে ক্যাপিটাল এন নাম্বার অফ ইলেকট্রন আছে। তো পার ইউনিট ভলিউমে কত হবে, ক্যাপিটাল এন বাই ভি, এটাকে স্মল এন দিয়ে ডিনোট করা হয়, তাহলে এটা এন বাই ভি, জাস্ট আমরা ভলিউম লিখছি। তো এর মানে পার ইউনিট ভলিউমে এন নাম্বার অফ ইলেকট্রন আছে, তাহলে ওই পার ইউনিট ভলিউমে ইলেকট্রনের চার্জ কত, পার ইউনিট ভলিউমে স্মল এন বা আমরা যদি ডি কিউ লিখি, মানে ওই ছোট্ট যেটা এলিমেন্ট নিয়েছি, এই ছোট্ট এলিমেন্ট, এটা ধরো ডিভি ভলিউম, ওকে, এটা ধরো ডিভি ভলিউম, টোটাল ভলিউম ভি, ওইটা ছোট্ট এলিমেন্ট ডিভি, তাহলে ওই ছোট্ট ভলিউমে যে ডি কিউ চার্জ হবে তার ভ্যালু কত হবে, এন ইন্টু ই ইন্টু ডিভি ভলিউমটা। এবার এন ইন্টু ই ইন্টু ডিভিটাকে আমরা কী লিখবো, ভলিউমটাকে এরিয়া ইন্টু লেন্থ লিখবো, তাই তো, লেন্থ লিখবো। এবার এই ইলেকট্রনগুলো পার ইউনিট সেকেন্ডে যদি এদিকে চলে আসে, এবার ইলেকট্রনগুলো এদিকে আসার যে ভ্যালোসিটিটা সেটাকে আমরা ভিডি দিয়ে ডিনোট করি, সেটা হচ্ছে ড্রিপ ভ্যালোসিটি। তাহলে এল ইকুয়াল টু, এই যে তাড়াতাড়ি চলে এসছে, তার মানে কতটা লেন্থ কভার করেছে, এল ইকুয়াল টু ভিডি ইন্টু টি। এবার টিটাকে যদি 1 সেকেন্ড ধরি, মানে 1 সেকেন্ডে চলে আসছে, পার ইউনিট সেকেন্ডে কতগুলো আসছে, তাহলে টি এর ভ্যালু 1 পুট করে দেবো। তাহলে আমি এখানে যে এল ভ্যালু লিখেছি এটাকে কি লেখা যায়, ড্রিপ ভ্যালোসিটি, ওকে, ড্রিপ ভ্যালোসিটি। আর এটা ডিটি লিখে দে, দরকার নেই, ডিটি টাইম আমি ধরে নিলাম, এল ইকুয়াল টু ভিডি ডিটি টাইমে। তাহলে এই ডি কিউ বাই ডিটি কত এলো, এন ই এ ভিডি, ক্লিয়ার হয়েছে। এবার এই ডি কিউ বাই ডিটিটাকে কী লেখা যায়, কারেন্ট লেখা যায়, ডি কিউ শুনেছিস তো কোনো দিন, কারেন্ট ইকুয়াল টু এন ই এ ভিডি, এই ফর্মুলাটা কাজে লাগবে। এবার এনটা কি, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন, যত ফ্রি ইলেকট্রন বেশি হবে তার তত কারেন্ট ফ্লো বেশি হবে। এবার আরেকটা জিনিস আমরা দেখতে পারি, এখানে যে ভোল্টেজটা হয়েছিল, ভোল্টেজ, এবার সমস্যা হচ্ছে অনেকগুলো ভি আসবে, ড্রিপ ভ্যালোসিটির ভি, ভলিউমের ভি, ভোল্টেজের ভি, ওকে। তো আমরা ভোল্টেজটাকে স্মল ভি দিয়ে ডিনোট করছি, ড্রিপ ভ্যালোসিটিতে ডি আছে, ভলিউমে ক্যাপিটাল ভি আছে, আমাদের ভোল্টেজে স্মল ভি আছে। তো ভোল্টেজ, আমরা ইলেকট্রিক ফিল্ড কি জানি, ইলেকট্রিক ফিল্ড কি হয়, ভোল্টেজ ইন্টু ডিএক্স, তো সরি, ধরে নে এই ইলেকট্রনগুলো একটা ডিসপ্লেসমেন্ট ট্রাভেল করেছে, সেই ডিসপ্লেসমেন্টটাকে ধরে নে ল্যান্ডা। এবার ইলেকট্রনের ইনিশিয়াল ভ্যালোসিটি ছিল না, ইলেকট্রিক ফিল্ড দিয়েছিস তার জন্য ভ্যালোসিটি হয়েছে, তার জন্য আমরা কি লিখবো, হাফ অফ এটি স্কোয়ার, আরে এস ইকুয়াল টু হাফ অফ এটি স্কোয়ার। এবার অ্যাসিলেশন এখানে কার জন্য হবে, ইলেকট্রিক ফিল্ডের জন্য। তো ইলেকট্রিক ফিল্ডের ফোর্সটাকে আমরা কি লিখবো, কিউই বাই এম ইন্টু টি স্কোয়ার। এই কিউই বাই এমটা কি, অ্যাসিলেশন, বোঝা গেল। তার মানে আমি এখান থেকে লিখতে পারি ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু 2m ল্যান্ডা বাই ই টি স্কোয়ার। এবার ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ভোল্টেজের কি রিলেশন, ডি ইন্টু ডিএক্স, সরি ভি ইন্টু ভোল্টেজ ইন্টু ডিএক্স। ভোল্টেজ আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা রিলেশন, এটা কী করে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কোনো দিন কি শুনেছিস 11-এ 12-এ হাফ অফ কে বাই কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, শুনেছিস না। ভোল্টেজের ভ্যালু কি হয়, কে কিউ বাই আর হয়,
তার মানে ভাব ই এর সঙ্গে যদি আমি একটা আর মাল্টিপ্লিকেশন করে দেই বা ডিএক্স মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে কি আসবে, ডাইমেনশনালি কারেক্ট আসছে, ড্রিপ ভেলোসিটি ইকুয়াল টু ল্যান্ডা বাই টি। তো 1/2 QE ডিভাইডেড বাই এম ইন্টু টি, এটা হলো ড্রিপ ভ্যালোসিটি। এই ড্রিপ ভ্যালোসিটিটা এখানে পুরো পুট করে দেবো, আর বেশি কিছু করার দরকার নেই। NEA ড্রিপ ভ্যালোসিটির ভ্যালু 1/2 QE ডিভাইডেড বাই এম ইন্টু টি। তো আয়ের ভ্যালু একটা জিনিস ভালো করে দেখ, আমি NEA ডিভাইডেড বাই 2m, আর এখানে ইলেকট্রিক ফিল্ডটাকে কি লেখা যায়, এটা ই স্কোয়ার হয়ে গেল না, ই ইন্টু ই স্কোয়ার হয়ে গেল, 2m হয়ে গেল। ইলেকট্রিক ফিল্ডটাকে আমি কি বললাম, ইলেকট্রিক ফিল্ডটাকে লেখা যায় ভোল্টেজ বাই লেন্থ। তো আমি ইলেকট্রিক ফিল্ডটাকে কি লিখবো, ভোল্টেজ বাই লেন্থ লিখবো। একবার একটু দেখতো সব, ই স্কোয়ার এ ভোল্টেজ পারফেক্ট আছে, পারফেক্ট, এটাই চাইছিলাম। এবার কেন চাইছি দেখ, এই ভোল্টেজটাকে টাইমটা আমি লিখিনি মনে হচ্ছে, তাই তো, টাইমটা এখানে লিখে দেই। ওকে, তো ভোল্টেজ ইকুয়াল টু কী লেখা গেল, ভোল্টেজ ইকুয়াল টু লেখা গেল কারেন্ট ইন্টু 2mL ডিভাইডেড বাই NE স্কোয়ার ইন্টু টি ইন্টু এ, তাই না। এবার দেখ ভোল্টেজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, আমরা জানি তো অ্যাকর্ডিং টু ওহমস ল। এই দুটো ইকুয়েশন কম্পেয়ার কর, তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু পেয়ে যাবি। এই দুটো ইকুয়েশন যদি কম্পেয়ার করিস, রেজিস্ট্যান্সের ভ্যালু কত আসবে, আর ইকুয়াল টু এল বাই এ, আর বাকি টার্মটা লিখে নে 2m NE স্কোয়ার টি, 2m NE স্কোয়ার টি, সব লেখা হয়েছে দেখতো। টু এম একদম একদম এরকম ম্যাচ করে গেছে, 2m NE স্কোয়ার বাই টি। এই জিনিসটা ঠিক চেনা চেনা লাগছে না, একটা ফর্মুলা আছে না, আর ইকুয়াল টু রো এল বাই এ। ওই যে রোটা থাকে, রোটা রেজিস্টিভিটি, ওই রেজিস্টিভিটিটা কি 2m NE স্কোয়ার বাই টি। আবার এই জিনিসটা আবার একবার বলে দিচ্ছি, শুনে নে। এটা কন্ডাক্টর ছিল, ইলেকট্রিক ফিল্ড দিয়েছিস মানে ভোল্টেজ দিয়েছিস ভি। এবার তুই জানিস ভোল্টেজটাই তুই জানিস, এবার ভোল্টেজটার জন্য ইলেকট্রিক ফিল্ড হয়েছে। এবার ওই যে ছোট্ট এলিমেন্ট আছে সেখানে আমি ধরে নিলাম পার ইউনিট ভলিউমে এতগুলো, এনটা কি পার ইউনিট ভলিউমে কতগুলো ইলেকট্রন যাচ্ছে। তো আমি ভাবছি যে তাহলে ডিভি ভলিউমে কত ইলেকট্রন যাবে, তাহলে ডিভি ভলিউমে এতগুলো ইলেকট্রন যাবে, তাহলে ওর চার্জ কত হবে, ডিকিউ এর ভ্যালু এত হবে। এবার ডিভি ভলিউমটাকে কি লেখা যায়, এরিয়া ইন্টু ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টটাকে ভ্যালোসিটি ইন্টু টাইম দিয়ে কনভার্ট করেছি, ডিটাকে এদিকে নিয়েছি, তো কারেন্টের ভ্যালু এ নিয়ে ভিডি হয়েছে। এবার ভিডিটাকে আমাকে সরাতে হবে, কারণ আমি ড্রিপ ভ্যালোসিটি ভ্যালু জানি না। তো ড্রিপ ভ্যালোসিটি ইকুয়াল টু কী হয়, ল্যান্ডা বাই টি। এবার ল্যান্ডাটা কী হয়, ল্যান্ডা ইকুয়াল টু হাফ অফ এটি স্কোয়ার, ইনিশিয়াল ভ্যালোসিটি 0। তো আমি এখান থেকে হাফ অফ ইউই বাই এম টি করে দিয়েছি, তো একটা টি কেটে গেছে। তো তারপর এই ড্রিপ ভ্যালোসিটিটা টুক করে এখানে বুট করে দিয়েছি, তো কারেন্টের ভ্যালু এরকম এসছে। তো এখান থেকে আমরা ভোল্টেজটাকে সরিয়ে নিয়ে কারেন্ট ইন্টু সামথিং, ওই সামথিংটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো ওই রেজিস্ট্যান্সের ভ্যালু এটা এল বাই এ, তো আর ইকুয়াল টু রো এল বাই এ। তো মানে রো এর ভ্যালু কত, রো এর ভ্যালু হচ্ছে 2m NE স্কোয়ার ইন্টু টি, এটা হচ্ছে NE স্কোয়ার ইন্টু টি। এটুকু বোঝা গেল, মানে এটা জাস্ট ফিল দেওয়ার জন্য, কারণ আমি তো রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু রো এল বাই এ। তো কারেন্ট এদিক দিয়ে এদিকে যেতে পারে, মানে এইটা হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল ধরে, এটা হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল, এই সারফেসটা হায়ার, ও সারফেসটা লোয়ার পোটেনশিয়াল, এরকম তিনভাবে কারেন্ট ফ্লো হতে পারে। এবার তিনভাবে কারেন্ট ফ্লো হলে তাহলে রেজিস্ট্যান্সের ফর্মুলা কি লিখবো, ধরে নে আমি R1 লিখতে চাইছি, তো R1 এর ভ্যালু কত হবে বলতে পারবি, R1 এর ভ্যালু রো, এলটা কত লিখবো, এ, এরিয়াটা ডিভাইডেড বাই এরিয়া কত লিখবো, বিসি।
ভালো করে দেখ। রেজিস্ট্যান্সের যে রো এল বাই এলটা কি জানিস তো? লেন্থটা কোন দিকে, যেখানে কারেন্টের ডিরেকশন অ্যালং ডিরেকশন অফ কারেন্ট। ওকে, এরিয়াটা কি? ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া পারপেন্ডিকুলার টু কারেন্ট ফ্লো। বোঝা গেল? এলটা কি? লেন্থ অ্যালং ডিরেকশন অফ কারেন্ট, কারেন্ট যেদিকে ফ্লো হচ্ছে সেই ডিরেকশন। আর এরিয়াটা কি? ক্রস সেকশনাল এরিয়া টু পারপেন্ডিকুলার টু কারেন্ট ফ্লো। ধরে নে এই যে জিনিসটা দেখতে পাচ্ছিস, এই এরিয়াটা ভ্যালু কত হবে? বি ইন্টু সি। তার জন্য R1 ইকুয়াল টু হয়ে যাবে রো ইন্টু এ বাই বিসি। R2 ভ্যালু বল? রো বি ডিভাইডেড বাই এ ইন্টু সি, মানে এই এরিয়াটা নিচ্ছে, এই এরিয়াটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এসি, এটা হচ্ছে বিসি। এবার R3টা বলে দে। R3 ইকুয়াল টু রো ইন্টু, R3 হচ্ছে এদিক থেকে এদিকে যাচ্ছে, তার মানে সিকে অ্যালং দ্য কারেন্ট সি ডিভাইডেড বাই এবি। বুঝে গেলো? তিনটে রেজিস্ট্যান্স হয়ে গেল। এদিকে V1 ভোল্টেজ, এদিকে V2 ভোল্টেজ, V1 গ্রেটার দ্যান V2। ঠিক আছে, V1 গ্রেটার দ্যান V2, এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে R2। তো আমাকে বল এর রেজিস্ট্যান্স বার করে দে। আর টোটাল লেন্থ হচ্ছে এল। আর এর ভ্যালু বল, রেজিস্ট্যান্স বার কর। এটা হচ্ছে হলো সিলিন্ডার। এই কোশ্চেনটার ক্রস সেকশনাল এরিয়াটা কত? মানে একটা জায়গায় তো ফাঁকা আর একটা জায়গায় তো ভরা, তাহলে এই টোটাল এরিয়াটার থেকে ভ্যাকেন্ট এরিয়াটা মাইনাস করে দিতে হবে। টোটাল এরিয়াটা হচ্ছে পাই R2 স্কোয়ার মাইনাস পাই R1 স্কোয়ার, এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। তো রেজিস্ট্যান্স বেরিয়ে গেল R ইকুয়াল টু রো ইন্টু এল এর ভ্যালু এল ডিভাইডেড বাই পাই R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার। ক্লিয়ার? এবার এই যে রেজিস্ট্যান্স ইকুয়াল টু রো এল বাই এ ছিল, রো এর ভ্যালু কত ছিল? 2m ইন্টু টি ছিল না? এন হবে একটা, 2m বাই এন ই স্কোয়ার টি, 2m বাই এন ই স্কোয়ার টি। এবার এর ইম্পর্টেন্টটা কি বলতো? এর ইম্পর্টেন্টটা হচ্ছে একটা ছোট্ট ছেলে ছিল, তার বাবা তার বিক্রি করতো, ঠিক আছে? এবার যখনই তার বিক্রি করতো তখনই ওর বাবা কি করতো, একটা রেজিস্ট্যান্স মেজার করার জন্য রেজিস্টার হয়। তো প্রত্যেকজনা কাস্টমার আসতো, বলতো আমার এত লেন্থের তার লাগবে। ওর বাবা কি করতো, ওর বাবা ওই তারটাকে রেজিস্ট্যান্সের মেজার করতো রেজিস্টার মিটারে, তারপর বলতো এই যে এই তারটা নাও, এই তারের রেজিস্ট্যান্স এত। কিনে বিক্রি করছে, বছরের পর বছর চলছে। আর ছেলে বড় হচ্ছে, ছেলে কি হয়েছে, 12-এ উঠে গেছে, সায়েন্স পড়েছে। তো সায়েন্স পড়ার পর একটু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারও হয়েছে, মানে পড়াশোনা করেছে। এবার একদিন ওর বাবা বলল, ওই ছেলেটা তার বাবাকে বলল যে বাবা তুমি প্রত্যেকবার এরকম কেন করছো? আমাদের তো মার্কেটে আমরা রো অফ কপার জানি, রো অফ অ্যালুমিনিয়াম জানি, আমার বইতে লেখা আছে। ওর বইতে লেখা ছিল, বলছে বাবা তুমি এই রেজিস্টার যে মিটারটা এটা বিক্রি করে দাও, এটার অনেক দাম, বারবার মেনটেনেন্স করতে হয়। তুমি কি করো, তুমি একটা দড়ি নিয়ে আসো, মিটার মেজারমেন্টের ফিতে যেইগুলো ওটা নিয়ে আসো, আর এরিয়া মেজারমেন্টের করার জন্য একটা স্ক্রু গেজ নিয়ে আসো। তো বারবার তুমি ওটা না মেপে যে আসবে দোকানের কিনতে তার কাছে জিজ্ঞেস করো কত লেন্থের তার লাগবে আর কত এরিয়ার তার লাগবে, কত ক্রস সেকশনালে, আর আমি ওই কপারের সঙ্গে মাল্টিপ্লিকেশন করে দেবো, তাহলে রেজিস্ট্যান্স বেরিয়ে যাবে। বুঝেছিস তো? তার মানে এই জিনিসটার ঝামেলা মিটে গেল। প্রত্যেকবার কি মেজারমেন্টের দরকার আছে?
আমরা কপার মেটেরিয়াল, সব কপারের সেম রেজিস্টিভিটি, তো শুধু বারবার কি করতে হবে, এল আর এরিয়া। তারপর থেকে ওর বাবা কি করলো, এটাকে বিক্রি করে দিল, শুধু লেন্থ মেজার করতো আর এরিয়া মেজার করে রেজিস্ট্যান্স লিখে পাঠিয়ে দিত ক্যালকুলেশন করে। তো এর জন্য এর ইম্পর্টেন্ট আছে। আর এটা কার কার উপর ডিপেন্ড করছে, ফার্স্ট অফ অল এটা মেটেরিয়ালের উপর ডিপেন্ড করবে, তার জন্যই তো এখানে স্মল এম আছে, মাস অফ মেটেরিয়াল। নাম্বার 2 এনটাও ডিপেন্ড করবে মেটেরিয়ালের উপর। কপারের যতগুলো ফ্রি ইলেকট্রন হবে অ্যালুমিনিয়ামের ততগুলো ফ্রি ইলেকট্রন হবে না। আর হচ্ছে টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। এই দুটোর উপর কে ডিপেন্ড করবে, রেজিস্টিভিটি ডিপেন্ড করবে। তাহলে রেজিস্ট্যান্স কার কার উপর ডিপেন্ড করবে, লেন্থের উপর, এরিয়ার উপর। নাম্বার 3 মেটেরিয়ালের উপর। নাম্বার 4 টেম্পারেচারের উপর। আর কারো উপর কি ফ্লো করবে, টেম্পারেচার। টাইম কোথায় আছে, ওটা তো টেম্পারেচার। হ্যাঁ না, টিটা টাইমই, বাট টাইমটা হচ্ছে কি, ওখানে যে টাইমটা হচ্ছে ওটা কলিশন এর উপর ডিপেন্ড করে। ওই যে টিটা দেখেছিস না, মানে এই একটা ইলেকট্রন, এই একটা অ্যাটম বা ওই একটা ইলেকট্রন, দুজনের মধ্যে যে কলিশনটা, ওই কলিশনের মধ্যে যে ফ্রি পাথ ফলো করে ওটা হচ্ছে ল্যান্ডা। তো তার মানে এবার যদি টাইমটাকে আমি যদি টেম্পারেচার ইনক্রিজ করে দিই, ভালো করে টেম্পারেচার যদি ইনক্রিজ করে দিই, তাহলে কলিশন কি তাড়াতাড়ি হবে, তার মানে টাইমটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এই টাইমটা ছোট হয়ে গেলে রেজিস্টিভিটি কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। তার জন্য রেজিস্ট্যান্স কি হয়ে যাবে, বেড়ে যাবে। তো টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে। আর একটা হচ্ছে 5 লিস্ট বাট নট, মানে এটা লাস্ট ইম্পর্টেন্ট বাট নট লিস্ট। কেন, সেটা হচ্ছে ডিরেকশন অফ কারেন্ট। ডিরেকশন অফ কারেন্ট, ওই যে আগে একটা কিউবের একটা কেস নিলাম না, কারেন্টের ডিরেকশনের উপর রেজিস্ট্যান্স চেঞ্জ হতেই পারে, বুঝেছিস তো। মানে এইভাবে গেলে লেন্থটাকে এ নিবি, এইভাবে গেলে লেন্থটাকে বি নিবি, তো কারেন্টের ডিরেকশনের উপর রেজিস্ট্যান্স ডিপেন্ড করে। এই একটা এক্সাম্পল দেখাচ্ছি, এই যে সিলিন্ডারটা ছিল, এবার ভাব হায়ার পোটেনশিয়ালটা ভিতরে আছে, লোয়ার পোটেনশিয়ালটা কিসের উপর, আর কি ওই তোর মধ্যেই তো এরিয়া ঢুকে গেছে। দেখ এই কোশ্চেনটা দেখ, হায়ার পোটেনশিয়ালটা কি আছে, ভিতরে আছে, মানে সারফেসে আছে, আর লোয়ার পোটেনশিয়ালটা বাইরে আছে। তাহলে সেম ডাইমেনশন, সেম লেন্থ, সেম এরিয়া, বাট এর আর এর রেজিস্ট্যান্স সেম হবে, হবে না। কেন হবে না, কারণ এখানে কারেন্ট ফ্লোটা কি হচ্ছে, এদিক দিয়ে হচ্ছে, এদিক দিয়ে হচ্ছে, এদিক দিয়ে হচ্ছে। তো তখন আমাকে যখন এর রেজিস্ট্যান্স বার করতে হবে, আমাদের আর ডিস্টেন্সে গিয়ে একটা ছোট্ট নিতে হবে। কি নিতে হবে, একটা ছোট্ট একটা ঘর ইমাজিন করতে হবে। তারপর ওটা হচ্ছে ডি আর লেন্থ দিয়ে পাস করছে, তখন রেজিস্ট্যান্সের ভ্যালু হয়ে যাবে রো ইন্টু ডিআর বাই 2 পাই। এখানে এরিয়াটা কত হয়ে যাবে, এরিয়াটা এখন সারফেস এরিয়া হয়ে যাবে 2 পাই আর ইন্টু এল। কথা বোঝা গেল? এটা হচ্ছে কি ছোট্ট রেজিস্ট্যান্স। এই যে নিলাম না, কারেন্ট এইভাবে ফ্লো হচ্ছে, এইভাবে ফ্লো হচ্ছে। তাহলে আমাকে এখান থেকে আর ডিস্টেন্সে গিয়ে একটা ডিআর এলিমেন্ট নিতে হবে। ওকে, সিমিলারলি এই ডিআর কারেন্টটা যদি এদিক দিয়ে পাস করে, তাহলে কতটা লেন্থ ক্রস করছে, ডিআর লেন্থ ক্রস করছে। তার মানে প্রত্যেকটা কারেন্ট ডিআর লেন্থ ক্রস করছে, আর তার সঙ্গে কতটা সারফেস এরিয়া ক্রস করছে, 2 পাই আর, এই যে 2 পাই আর ইন্টু এল সারফেস এরিয়া। তো এটাকে যদি ডেরিভেটিভ করে দিস, তাহলে এর রেজিস্ট্যান্সের ভ্যালু কত আসবে, পাওয়া যাবে তো, রো বাই 2 পাই এল ইন্টু লগ R2 মাইনাস R2 বাই R1 হয়ে যাবে। ক্লিয়ার? তো এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স দুটো আলাদা। এখানে যে রেজিস্ট্যান্স পেয়েছিলাম সেটা হচ্ছে, কোথায় লিখেছি, এর রেজিস্ট্যান্স লেখা হয়নি,
এখানে লিখে দিচ্ছি আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই পাই R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার। দুটোর রেজিস্ট্যান্স আলাদা বেরিয়েছে ফাইনালি, একই সিলিন্ডার, দুটোই সেম সিলিন্ডার, এবার ডিরেকশন অফ কারেন্টের উপর সব কিছু পাল্টে গেছে। ভোল্টেজ আগে আসবে না কারেন্ট আগে আসবে? ভোল্টেজ আগে আসবে। তাহলে তো আমরা যে y ইকুয়াল টু mx লিখি, যে একটা স্ট্রেট লাইন হয়, এক্স আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস? ইন্ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ড করে না কারোর ওপর। আর কোনটা ডিপেন্ডেন্ট অ্যাক্সিস? এক্সটা ইন্ডিপেন্ডেন্ট আর ওয়াইটা ডিপেন্ডেন্ট। তাহলে মানে আমি যদি কারেন্ট আর ভোল্টেজের মধ্যে গ্রাফ ড্র করি, তার মানে এক্স অ্যাক্সিসে কাকে রাখবো? ভোল্টেজ ডিফারেন্স। আর ওয়াই অ্যাক্সিসে কাকে রাখবো? কারেন্ট রাখবো। তাহলে এখানে যে কারেন্ট আর ভোল্টেজ, এবার যদি ভোল্টেজ বেড়ে যায় তাহলে কারেন্ট বাড়বে। আর এটাকে আমি কাটাতে গেলে আমাকে কি লিখতে হবে? 1/r ইন্টু ভোল্টেজ ডিফারেন্স, ডেল্টা ভিটাকে ভি লিখেছি। তো তাহলে ভি এর ভ্যালু কত হবে? IR হবে। এই যে 1/r আছে এটাকে কি বলে? কন্ডাক্টিভিটি। এটাকে বলে কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স ডিনোটেড বাই সিগমা। আর রোটাকে কি বলে? রেজিস্টিভিটি। তো 1/রোটাকে কি বলবে? কন্ডাক্টিভিটি। ঠিক আছে, এই টার্মগুলো ইম্পর্টেন্ট, MCQ দিয়ে দিতে পারে। তো এই যে কন্ডাক্টেন্স মানে আমি I ইকুয়াল টু কি লিখতে পারি? সিগমা ইন্টু আর, সিগমা ইন্টু ভি, সিগমা ইন্টু ভি, বোঝা গেল? I ইকুয়াল টু সিগমা ইন্টু ভি। তো ভি ইকুয়াল টু IR, ভিটা হচ্ছে এক্স। তো আমি যদি একটা গ্রাফ ড্র করতে চেষ্টা করি রেজিস্ট্যান্স আর ভোল্টেজের সঙ্গে, তো গ্রাফটা কীরকম হবে? এখানে তো y ইকুয়াল টু mx, তো স্ট্রেট লাইন হবে। স্ট্রেট লাইনের এটা যদি অ্যাঙ্গেল থিটা হয় তো ট্যান থিটার ভ্যালু কত হবে? ভোল্টেজ বাই কারেন্ট বাই ভোল্টেজ। কারেন্ট বাই ভোল্টেজের ভ্যালু কত? 1/r, বুঝা গেল? তার মানে স্লোপটা অ্যাকচুয়ালি কী দেখায়? রেজিস্ট্যান্স দেখায় না, 1/r দেখায়। 1/r দেখায় যদি ওয়াই অ্যাক্সিসে কারেন্ট থাকে, এক্স অ্যাক্সিসে ভোল্টেজ থাকে। মোটামোটা এইগুলো জিনিস জানা গেল। এবার কতগুলো ইউনিট দেখা যাক। ইউনিট অফ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের ইউনিট কত? ওহম। ওহম ডিনোটেড বাই দিস। আর আমি যদি রো এর ইউনিট বলি, রো এর ইউনিটটা অ্যাকচুয়ালি কী হয়? রো ইকুয়াল টু আর ইন্টু এরিয়া বাই এল। তো তার মানে ওহম ইন্টু মিটার হবে, ডাইমেনশনালি চেক কর, এল এরিয়াকে কেটে দেবে। আর 1/রো এর ইউনিট কী হবে? তার আগে আমরা এটা দেখে নিই, কন্ডাক্টেন্স সিগমা। সিগমা ইকুয়াল টু কি? 1/r। তো 1/rটা হচ্ছে রেজিস্ট্যান্সের অপোজিট, এর জন্য কি বলা হয়? মোহ। বুঝতে যে ওহম উল্টো মোহ, মানে উল্টে যাচ্ছে, MHO। সিমিলারলি আমি 1/রো এর ইউনিটও বলতে পারি 1/ওহম ইন্টু মিটার। তার মানে এটা কি হয়ে গেল? ওহম ইনভার্স মিটার ইনভার্স, অথবা এটাকে লেখা হয় মোহ ইন্টু মিটার ইনভার্স। এই ইউনিটগুলো মোটামুটি কাজে লাগবে জিলেটের জন্য। এবার একটা চরম ইম্পর্ট্যান্ট জিনিস আছে, যে কনফিউজটা থেকেই যায়, বহুত দিন ধরে থেকে যায়। আমি যদি এটা 10 ভোল্ট নেই, এটাকে যদি আমি 10 ভোল্ট নেই, এবার এই 10 ভোল্টটাকে আমি যা খুশি লিখতে পারি। এটাকে 10 লিখতে পারি, এটাকে 0 লিখতে পারি, এটাকে 8 লিখতে পারি, এটাকে -2 লিখতে পারি, বাট ডিফারেন্স যেন 10ই হয়। তো আমরা জেনারেলি কী করি? 10 আর 0 করে দিই। এবার এইটা কি বলতো? এটা হচ্ছে কানেক্টিং ওয়্যার, কানেক্টিং ওয়্যার। আর এটা কি? তুই একটা বাল্ব
মানে এই যে জায়গাটা আছে না, আমরা এই সার্কিটটাকে যদি কমপ্লিট করি, এখানে একটা বাল্ব লাগিয়ে দিলাম। ওকে, এই বাল্বটাকেই তো আমরা আর দিয়ে ডিনোট করি। ভি ভোল্টেজ বা 10, 0। এবার তুই বল, এখানে যে আরটা দেওয়া হয়েছে, এই আরটা কার রেজিস্ট্যান্স? তারের রেজিস্ট্যান্স না বাল্বের রেজিস্ট্যান্স? বাল্বের রেজিস্ট্যান্স। এবার তার যেটা হয় সেটা হচ্ছে কপার দিয়ে তৈরি হয়, একটা সরু একটা তার। এই কপার ওয়্যারের রেজিস্ট্যান্স কি হয়? রেজিস্ট্যান্স অফ কপার ওয়্যার অলমোস্ট ইকুয়াল টু 0 হয়। এবার যদি 0, একদম 0 না, বাট 0। এবার ধরো এটা 10 ভোল্টেজ, আর এটা হচ্ছে, এখান দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে ভোল্টেজ ড্রপ হবে? হবে, খুব সামান্য হবে, 0.000000000001। তার মানে এই পয়েন্টের ভোল্টেজও কত হবে? 9.999999999999। তার জন্য আমরা এই 10 ভোল্টেজটাকে এখানেও লিখতে পারি, মানে এটা 10 লিখেছি তো এখানেও কি কত লেখা যায়? 10 লেখা যায়, কারণ কানেক্টিং ওয়্যারে ভোল্টেজ ড্রপ হয় না। এবার আমি যদি এক্স্যাক্টলি 10 লিখে দিই, তুই ভাবি সেম ভোল্টেজ, তাহলে তো কারেন্ট ফ্লো হবে না। ভোল্টেজ ডিফারেন্স 0 হলে কারেন্ট ফ্লো হয় কি করে? বাট ভোল্টেজ ডিফারেন্স আছে, খুব সামান্য, তার জন্য কারেন্ট ফ্লো হবে, বাট ভোল্টেজ ড্রপ হবে না, বা নেগলিজেবল অ্যামাউন্টে হবে। তাহলে এটা 0, এটা 0। তাহলে এখানে আমি রেজিস্ট্যান্স পার করতে পারবো। আর এর ভ্যালু কত হবে? যদি কারেন্টের ভ্যালু জানি, কারেন্টের ভ্যালু 2 অ্যাম্পিয়ার ধরে নিলাম, তাহলে আর কত হবে? 10 - 0 বাই ভোল্টেজ ইকুয়াল টু IR। তো আর এর ভ্যালু কত হবে? ভোল্টেজ বাই কারেন্ট, 5 ওহম। একটু ক্লিয়ার হলো? এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। কানেক্টিং ওয়্যারের রেজিস্ট্যান্স অলমোস্ট 0 থাকে, তার জন্য আমরা এই ভ্যালুগুলোকে শিফট করতে পারি। 0 এদিকে নিয়ে যাও, 10 এদিকে নিয়ে যাও, চরম জিনিস। আর এটা মানে বেসিক নলেজ, বাট সবার মাথায় আসে না এটা, মানে কী করে হচ্ছে 10, 0। আমরাও কনফিউজ থাকতাম, সেম ভোল্টেজ কী করে যাচ্ছে, তাহলে কারেন্ট ফ্লো হবে কেন? বেসিক আইডিয়া, তাই না? খুব কম হয়। তাই একটা কোশ্চেন, এক্স 5 ওহম, 10 ভোল্ট, কারেন্ট 2 অ্যাম্পিয়ার, ফাইন্ড এক্স এর ভ্যালু বার কর। দুটো পয়েন্ট আলাদা আলাদা ভোল্টেজ আছে, দেখ ধরে নে 10টা কারেন্টটা এদিক থেকে ওদিকে যাচ্ছে, তার মানে আমি কি লিখবো? এক্সটাকে হায়ার পোটেনশিয়াল, x - 10 ডিভাইডেড বাই 5। এটাই তো রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের ভ্যালু কত? 5, সরি এটা 2 হবে। ভোল্টেজ বাই কারেন্ট ইকুয়াল টু রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু 5, তো x - 10 ইকুয়াল টু 5 × 2, তাহলে x এর ভ্যালু কত? 20 ভোল্টেজ। কারেন্টের ডিরেকশনটা তো দেখতে হবে। এবার দেখ, এটা আর একটা প্রসেসে সলভ করা যায়, সেটা হচ্ছে x লিখে দে, x হায়ার পোটেনশিয়াল, এবার কারেন্ট এদিকে যাচ্ছে, রেজিস্ট্যান্সও আছে, তাহলে একটা ভোল্টেজ ড্রপ হবে। তো ভোল্টেজ ড্রপ কত হয়? I × R হয়। তারপরে ফাইনালি কত ভোল্টেজ হচ্ছে? 10 ভোল্টেজ, তার মানে এটাকে 10 লিখে নে। তাহলে x এর ভ্যালু কত হলো? 10 প্লাস IR। I এর ভ্যালু কত? 2। আর এর ভ্যালু কত? 5। তাহলে অ্যান্সার কত? 20 ভোল্ট। ডিসকাশন অফ ব্যাটারি। ব্যাটারির কাজটা কি? বেশি তো ডিটেলস নেই, বাট ওটার ফিলিংস আমরা একবার নিয়ে নিই। ধরে নে এই যে সেই একটা বাল্ব আছে, এবার দেখ এখানে কে আছে? প্লাস প্লাস প্লাস, তার মানে এখানে কে আছে? পজিট্রন, E প্লাস।
তো পজিট্রন হাইলি এনার্জি নিয়ে বেরোচ্ছে, কোথার থেকে বেরোচ্ছে? হায়ার পোটেনশিয়াল থেকে। হায়ার পোটেনশিয়াল থেকে বেরোচ্ছে, দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে, তারপর রেজিস্ট্যান্সের উপর দিয়ে যাচ্ছে, সেই মজা সেই মজা। এবার রেজিস্ট্যান্স দিয়ে এসে যাচ্ছে, ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই হায়ার পোটেনশিয়াল থেকে যখন বেরোচ্ছিল তখন হাইলি এনার্জি, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যখন যাবে তখন একটা বাধা দেবে। এবার রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি বাধা দেয় তখন ওর অবস্থা কী হয়ে যাবে? কেলিয়ে যাবে, তো একদম অবস্থা খারাপ হয়ে যাবে, ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত যদি হয়ে যায় এই অবস্থায় পজিট্রনের অবস্থা কী হবে? হাসি থাকবে? হাসি থাকবে না। তো ই প্লাস এখানে চলে এসছে, আর এটা ছিল মাইনাস মাইনাস। এবার ই প্লাস এসে সবেমাত্র বহুত কষ্ট এসে নেগেটিভে একবার ঢাপ করে পড়ে গেছে। এবার যেই পড়ে গেছে, এবার পড়ে যাওয়ার পর কেসটা কি হচ্ছে দেখ, এখানে ইলেকট্রিক ফিল্ডটা এদিকে, ইলেকট্রিক ফিল্ডটা এদিকে আছে। এবার ইলেকট্রিক ফিল্ডটা যদি এদিকে থাকে, এই ই প্লাস চার্জটাকে ইলেকট্রিক ফিল্ড কী করবে? ফোর্স দেবে অ্যালং দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, কারণ পজিট্রনের চার্জ পজিটিভ, মানে যেদিকে ইলেকট্রিক ফিল্ড আছে সেদিকে ফোর্স দেবে। তাহলে ই প্লাসটা কি এদিকে আসতে পারবে? আসার তো কথা না। তবুও আমাদের কারেন্টটা কন্টিনিউ ফ্লো করে কেন? এর পিছনে কারণ হচ্ছে এখানে কি আছে, এর ভিতরে আছে কেমিক্যাল। কেমিক্যাল আছে তো, যত ব্যাটারি আছে তোর ব্যাটারির মধ্যে কি থাকে? কেমিক্যাল। তো কেমিক্যাল থাকার জন্য এখানে একটা কেমিক্যাল এনার্জি তৈরি হবে। ওই কেমিক্যাল এনার্জিটা এই ই প্লাস যে কেলিয়ে গেছে, ওই ই প্লাস ইলেকট্রনটাকে একটা এনার্জি দেবে। ওর এবার এনার্জি দিয়ে দিয়েছে, কারণ হচ্ছে ব্যাটারির মধ্যে আয়ন চার্জ, আয়ন ডিসচার্জ হয়। আমরা ইলেকট্রোকেমিস্ট্রিতে পড়ি, ব্যাটারি কি করে? একটা চার্জকে আয়ন মানে এনার্জি দিয়ে দেয়। ব্যাটারির কাজ কি? এনার্জি দেওয়া। তো যে আবার বলছি, ব্যাটারির কাজ কি? ব্যাটারি ইজ নট এ সোর্স অফ চার্জ। কি বললাম? ব্যাটারি কিন্তু চার্জের সোর্স নয়, চার্জ তো ভাই সব কপারের। তাহলে ব্যাটারিটা কি? ব্যাটারি ইজ এ সোর্স অফ এনার্জি। এবার ব্যাটারির যে এনার্জিটা থাকে সেটা কি থাকে? কেমিক্যাল এনার্জি। ওই কেমিক্যাল এনার্জিটা কাকে দিয়ে দিল? একদম মানে দুর্বল টায়ার হয়ে যাওয়া পজিট্রনকে দিয়ে দিয়েছে। এবার পজিট্রন কি হবে? এখান থেকে আবার এখানে টেনে চলে আসবে, এনার্জি পেয়েছে। ওই এনার্জির ভ্যালুটা আমরা কি লিখি? ভি ইন্টু, এটা পাওয়ার লেখা হয় ভি ইন্টু আই, বা আমরা এনার্জিটাকে আমরা যদি লিখি অ্যাকচুয়ালি কি হয়? ইন্টু ভি, কিউ প্লাস ইন্টু ভি। এটা চার্জ ইন্টু ভোল্টেজ, কতটা ভোল্টেজ আছে, এটা হচ্ছে এনার্জির ফর্মুলা। তো এবার ইলেকট্রনটা এখানে চলে এলো, আবার সেম, বহুত খুশি হয়ে গেছে। সেই এনার্জি এবার ছোটাছুটি করবে, আবার ছোটাছুটি করছে, আবার রেজিস্ট্যান্সের মধ্যে যাচ্ছে, আবার ওর অবস্থা এখানে এসে আবার দুর্বল হয়ে গেছে। তো ব্যাটারির কাজই হচ্ছে সোর্স অফ এনার্জি। ব্যাটারি হয়ে গেল, কানেক্টিং ওয়্যার হয়ে গেল, রেজিস্ট্যান্স হয়ে গেল। তো এবার আমরা পড়ব সার্কিট থিওরি, বেসিক সার্কিট থিওরি। কোশ্চেন নাম্বার 1, সবচেয়ে ইজি কোশ্চেন। 5 ওহম 10 ভোল্ট, কারেন্ট কত? কারেন্ট কত? 10/5 2। এই 10টাকে কী করে লিখবো? 0 0 10। তাহলে 10 - 0 ডিভাইডেড বাই 5। তো আয়ের ভ্যালু 2 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? সব ঠিক আছে? কোশ্চেন কি বলছে? কারেন্ট বার করতে বলছে প্রত্যেকটা সার্কিটে। I1 কোশ্চেন কি দিয়ে দেবে? এতগুলো কত কোশ্চেন দেবে না, বলবে এর কারেন্ট বার কর। এই সার্কিটে রেজিস্ট্যান্স নেই, বাকি যতগুলো ব্রাঞ্চ আছে প্রত্যেকটা ব্রাঞ্চে রেজিস্ট্যান্স আছে, তাই না? শুধুমাত্র ওই ব্রাঞ্চে রেজিস্ট্যান্স নেই, তো কারেন্ট ওখানেই জিজ্ঞেস করেছে। এবার যখন এরকম কোশ্চেন দেবে যেখানে একটা ব্রাঞ্চে কোনো রেজিস্ট্যান্স থাকবে না, তার যে লোয়ার পোটেনশিয়াল আছে সেটাকে 0 লিখে নে।
এটা যদি জিরো হয় এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো। এটা যদি জিরো হয় এটা কত 10। এটা এবার ভালো করে দেখ, এটা জিরো, এটা জিরো, তার মানে এটা কত লিখবো 8, তার মানে 8, তার মানে এই সার্কিটে কত কারেন্ট ফ্লো হচ্ছে I ইকুয়াল টু 10 মাইনাস 8/2 1 অ্যাম্পিয়ার। তো এবার এটা 10 ভোল্ট আছে। এবার একটা ভালো করে জিনিস বোঝ, কোনো রকম কেভিএল টেভিএল লাগবে না, ডাইরেক্ট অ্যান্সার বেরোবে। এটা ভাব 10 ভোল্ট আর এটা আছে 4 ভোল্ট। এবার 10 ভোল্ট থেকে তুই যদি 4 ভোল্টের দিকে যাস, 10 ভোল্ট থেকে 4 ভোল্টে যদি যাস, তার মানে এইখানটাও কত হচ্ছে 10 ভোল্ট। তো 10 ভোল্ট থেকে যদি 4 ভোল্টের দিকে যাস, আর ফাইনালি তোর যদি এখানে মাথায় মাইনাস আছে আর এখানে যদি প্লাস আছে, তাহলে এই পাশের ভোল্টেজ কত হবে, মাইনাসে যদি যাস তাহলে মাইনাস হবে। তার মানে এটা কত হবে 10 মাইনাস 4 ইকুয়াল টু 6। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে 6 ভোল্টেজ। আবার বলবো, যদি মাইনাসে যাস তাহলে নেগেটিভ হবে। ওকে, if you go to lower potential then subtract from main potential, ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে কি, যদি উল্টো যাস মানে হায়ার পোটেনশিয়ালে যাস তাহলে কি করবি, অ্যাডিশন করবি। তো এটা হচ্ছে 6 ভোল্ট, তার মানে 6 আর 0, তার মানে এখানে কত কারেন্ট ফ্লো করবে 3 অ্যাম্পিয়ার। এটা 10, এটা 0, তাহলে এখানে কত কারেন্ট ফ্লো করবে 5 অ্যাম্পিয়ার। তার মানে যে জংশনটা আছে সেই জংশনে এদিকে কত যাচ্ছে 1 অ্যাম্পিয়ার আর এদিকে কত যাচ্ছে 3 অ্যাম্পিয়ার, আর নিচে কত যাচ্ছে 5 অ্যাম্পিয়ার। তো সবগুলোই তো যাচ্ছে, তাহলে কাউকে তো ঢুকতে হবে, কাউকে তো এখানে আসতে হবে, তাহলে কি করে ম্যানেজ হবে। তো 5 + 1 + 3 কত হলো 9 অ্যাম্পিয়ার। সব ক্যালকুলেশন ঠিক করেছি। দেখ এক্সাম্পল 3, ফার্স্টে তোর কাজ কি হবে, যেখানে কোনো রেজিস্ট্যান্স নেই যে সার্কিটে, সেই সার্কিটের ভোল্টেজটাকে আগে তোকে ডিস্ট্রিবিউট করতে হবে। যে 0 লিখে দিলি, লোয়ার পোটেনশিয়াল এখানে 12 লিখে দিলি। এবার একবার তুই যদি এটাকে ধরে 0 করিস, এটাকে ধরে 12 করিস, আর কাউকে ধরা যাবে না, এর রেসপেক্টিভলি ছোটাছুটি করতে হবে। 0 থেকে এদিকে যাচ্ছিস, কোনো রেজিস্ট্যান্স আছে, তাহলে এটাও 0। 0 থেকে এদিকে যাচ্ছিস, কোনো রেজিস্ট্যান্স আছে, এটাও 0। এবার 0 থেকে উপরের দিকে যাচ্ছিস, উপরের দিকে যখন যাচ্ছিস তখন কোথায় যাচ্ছিস, নেগেটিভে যাচ্ছিস। তো নেগেটিভে গেলে কি হবে, অ্যাডিশন হবে। অ্যাডিশন না সাবস্ট্রাকশন, সাবস্ট্রাকশন। তাহলে -2, তার মানে এই পয়েন্টের ভ্যালু কত -2। এবার তুই যদি চেক করতে চাস এর 2 আসছে কি না, তাহলে আমি বলবো চেক করে দেখতে পারিস, 0 মাইনাস অফ -2 কত হচ্ছে 2 হচ্ছে। তো বোঝা গেল। এবার এটা হচ্ছে -2, এটা হচ্ছে 12 ওহম, তাহলে এখান দিয়ে কত কারেন্ট যাবে, তাহলে কারেন্ট ইকুয়াল টু কত হবে 12 মাইনাস 2 ডিভাইডেড বাই 2, 7 অ্যাম্পিয়ার। এটা 12 আছে, তো এখানে এটা কত হয়ে যাবে, 12 থেকে মাইনাসে যাচ্ছিস, তো তাহলে 12 - 6 কত হচ্ছে 6 হচ্ছে। তো এটা 12, এটা 6, নেগেটিভে যাচ্ছিস তো, তার মানে মাইনাস করতেই হবে। তো এটা 6 হয়ে গেল, এটা 0, তাহলে এখানে কত লিখবো, এটা 0, উপরের দিকে যাচ্ছিস মাইনাস না প্লাসে যাচ্ছিস, তাহলে +2 হবে। তাহলে এখানে কারেন্ট কত হবে 6 - 2 ডিভাইডেড বাই 2 অ্যাম্পিয়ার। এটা 0 আছে, এটা কত ছিল 4, এটা 12 যদি থাকে তাহলে তুই হায়ার পোটেনশিয়াল যাচ্ছিস, সেখানে কি অ্যাডিশন করবি না সাবট্রাকশন করবি, 4টাকে অ্যাডিশন করবি। তাহলে এটা কত 16, তাহলে 16 আর 0 মাইনাস করলে কত হচ্ছে, ডিভাইডেড বাই 2 করলে কত হচ্ছে 8 অ্যাম্পিয়ার। তার মানে এদিকে কত কারেন্ট যাচ্ছে 8 অ্যাম্পিয়ার, তার মানে এখানেও কত কারেন্ট যাচ্ছে 8 অ্যাম্পিয়ার। সব ক্লিয়ার হয়েছে।
হ্যাঁ হুম ঠিক আছে না? তাহলে এবার জংশনের কথা ভাব। এবার জংশন থেকে এদিকে যাচ্ছে কত অ্যাম্পিয়ার? 7 অ্যাম্পিয়ার। এদিকে যাচ্ছে 8 অ্যাম্পিয়ার। আর এটা হচ্ছে এটা হায়ার পোটেনশিয়াল 6, তার মানে এদিকে কত যাচ্ছে? 2 অ্যাম্পিয়ার। তাহলে সবাই যাচ্ছে, তাহলে ঢুকতে তো কাউকে হবে। তাহলে আয়ের ভ্যালু কত হয়ে যাবে? 7 প্লাস 8 প্লাস 2। আর কোনো কারেন্ট ছিল কি? দুটো তিনটে, হ্যাঁ হয়ে গেছে। কত আসছে? 17 অ্যাম্পিয়ার। এক্সাম্পল নাম্বার 5, এটা হচ্ছে লাভ সাইন। 10 ভোল্ট, 2 ওহম, 4 ভোল্ট, 2 ওহম, 2 ভোল্ট। বলছে এই লাভ যে সাইন আছে এর মিডিল দিয়ে কত কারেন্ট ফ্লো হবে? এই আয়ের ভ্যালু বার কর। ফাইন্ড আই। এটা 10 আছে, তার মানে এটা 0, এটা 10, এটা 0, এটা 2, অ্যাডিশন হবে, হায়ার পোটেনশিয়ালে যাচ্ছে। তো এটা 14, তো 0 14 কত হচ্ছে? 14 মাইনাস 0/2, 7 অ্যাম্পিয়ার। আর এদিকে 2 হচ্ছে, এদিকে 10 হচ্ছে, তার মানে এটা 10 মাইনাস 2 ডিভাইডেড বাই 2 কত হচ্ছে? 4 অ্যাম্পিয়ার। 4 অ্যাম্পিয়ার দুটোই কি বেরোচ্ছে? তো এদিক দিয়ে 7 অ্যাম্পিয়ার, এদিক দিয়ে 4 অ্যাম্পিয়ার, তার মানে ঢুকবে কত? মানে কত হবে? 7 প্লাস 4, 11 অ্যাম্পিয়ার। 11 অ্যাম্পিয়ার বললি না? এবার দেখ ওই জিনিসটা নেই, মানে এমন একটা সার্কিট নেই যেখানে রেজিস্ট্যান্স নেই। এটা হচ্ছে সেকেন্ড টাইপ। এটা 0, এটা কত? +4, এটা +6। এবার এটা হচ্ছে 2 ভোল্ট, এটা এটা এটা। এবার এখানটা আমি কিছু জানি না, তাই তো? জানিস কি? ইম্পসিবল। রেজিস্ট্যান্স আগে চলে এসছে, 6-এর আগে রেজিস্ট্যান্স, 4-এর আগে রেজিস্ট্যান্স, 0-এর আগে রেজিস্ট্যান্স। এটা এক্স ধরে নে, তাহলে এইটা কত হবে? এক্স প্লাস হবে না মাইনাস হবে? এক্স মাইনাস 2 হবে। তো আমি কি করব, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টে আমি কেসিএল লাগাবো। ওই জংশন থেকে সব কটা পয়েন্ট কারেন্টটাকে আমি কি করব? বার করব। I1, I2, I3। এটা করলে কি হবে? উই নো দ্যাট I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু 0। তো এবার I1 এর ভ্যালু কত হবে? এটা I1 নিয়ে নে, এটা I2, এটা I3। তো I1 এর ভ্যালু কত হবে? x মাইনাস 2 মাইনাস 0 ডিভাইডেড বাই 2, তাই তো? I2 এর ভ্যালু কত লিখবো? এটা 6, ওটা x, তার মানে x মাইনাস 6 ডিভাইডেড বাই 2। সব কটাকে বাইরে নিবি, পরে ও সাইন ভ্যালু ঠিকঠাক হয়ে যাবে। I3 ভ্যালুটা কত হবে? x মাইনাস 4/2 ইকুয়াল টু 0। এখান থেকে x এর ভ্যালু বেরিয়ে যাচ্ছে, x মাইনাস 2 প্লাস x মাইনাস 6 প্লাস x মাইনাস 4 ইকুয়াল টু 0। নিচে 2 এলসিএম ওপারে চলে গেছে, তো এখানে 3x ইকুয়াল টু কত বেরোলো? 10 12। x এর ভ্যালু কত? 4 ভোল্ট, তার মানে I1 এর ভ্যালু কত হচ্ছে? 4 মাইনাস 2/2 ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। I2 এর ভ্যালু কত হচ্ছে? 4 মাইনাস 6 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু মাইনাস 1 অ্যাম্পিয়ার। আর I3 ভ্যালু কত হবে? 0 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আগেরটা মতো করলে হবে না তো। রেজিস্ট্যান্স এলে তুই ভোল্টেজ সেম কী করে রাখবি? ওর জন্য তো প্রথমে বললাম এটা আলাদা কোশ্চেন।
I1 I2 I3 সবকটা সার্কিটে কারেন্ট বার কর। এটাকে 0 নিয়ে নেয়, এটাকে 0, এটা 4 মাইনাস, এটা কত হয়ে গেল -4, ওদিকে উপরের দিকে যাচ্ছে 0, এটা কত +10, এটা 0, এটা হচ্ছে 2 ওহম ছিল, তার মানে আর কিছু করতে হচ্ছিস না, মানে এটা এক্স ধরতেই হবে। তার মানে এটা এক্স যদি হয় তাহলে এক্স, এবার সার্কিটগুলো দেখ, এটাকে ধরে নে I1, এটাকে ধরে নে I2, এটাকে ধরে নে I3, এটাকে ধরে নে I4। এবার এটা যদি এক্স হয় তাহলে এই পয়েন্টে ভোল্টেজ কত হবে x+2, তার মানে এখানে কারেন্ট কত হবে, তার মানে আমি যদি I1 লিখি, I1 কত লিখবো x -4 ডিভাইডেড বাই 2 প্লাস I2 ভ্যালু কত হবে x -10 ডিভাইডেড বাই 2, তাই তো। আর এটা কত হবে x -0 ডিভাইডেড বাই 2 প্লাস x+2 -0 ডিভাইডেড বাই 2 = 0। ক্লিয়ার? তো x+4 x -10 x+2 = 0, একটা দুটো তিনটে চারটে, 4x -6 + 2 = 0। তো 4x = 1 ভোল্টেজ। তো so that I1 = 1 + 4 divided by 2, 2.5 ampere। I2 = 1 - 10 -9/2 -4.5 ampere। I3 1 - 0/2 0.5 ampere। I4 3/2 ampere 1.5 ampere। ওকে, এটা হচ্ছে I4, এটা I3 4.5 মাইনাস, এটা 2 পয়েন্ট, সবকটাকে দেখ অ্যাড কর, দেখ 0ই আসবে। -4.2.5, এটা হচ্ছে কত হচ্ছে 3 হচ্ছে দুটো, 2.5.5 3 3 + 1.5 4.5 -4.5 0ই আসবে। দেখ 5 অ্যাম্পিয়ার কারেন্ট এসছে, এবার প্যারালাল সার্কিট আছে, এবার প্রত্যেকটা সার্কিটে কত কারেন্ট যাবে বলতে পারবো আমরা? একটু সমস্যা হবে। তো ফার্স্ট অফ অল এটা প্যারালাল সার্কিট আছে, মানে এখানে ভি ভোল্টেজ আছে, এখানে 0 ভোল্টেজ আছে, সবার জন্য সেম ভোল্টেজ, সবার জন্য সেম ভোল্টেজ। তো এখান দিয়ে যদি আমি লিখি I1, এটাকে যদি I2, এটাকে যদি I3 লিখি, তাহলে আমি এটা লিখতেই পারি I1 = I2 = I3 = ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। ক্লিয়ার? তো I1 = I2 = I3 = ভোল্টেজ সবার সেম আছে, তো 1/R1, R1 এর ভ্যালু 2, 1/3 1/5, কোনো ফর্মুলার দরকার নেই। তো এটাকে সিম্পল রেশিওতে কনভার্ট করতে হবে। সিম্পল রেশিওতে কনভার্ট করতে গেলে এমন একটা জিনিস দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে, এই 5টাকে একটু অন্য কিছু নিয়ে নে, 5টাকে 6 নিয়ে নে, 6 ওহম, ভালো হবে ক্যালকুলেশনে। 1/6 6 দিয়ে ডিভাইড করে দেয়, 6/2 6/3 6/6, তাহলে এটা কত হচ্ছে 3:2:1। তো এখান থেকে আমি কি লিখতে পারি I1 ছোটোবেলায় যেটা করেছিলাম, মনে আছে ছোটোবেলায় কি করেছিলাম, এখান থেকে আমরা লিখেছিলাম I1 = 3 অ্যাডিশান, সবকটার অ্যাডিশান করলে কত হবে 5, আর এটাই হয়ে যাবে মেন কারেন্ট, মানে I1 + I2 + I3, I1 + I2 + I3 মিলেই তো I তৈরি হয়। তাহলে I2-র ভ্যালু কত হবে 2/5। কেন 5 লিখছিস, 3 2 6 হচ্ছে 2/6। I3 ভ্যালু কত হবে, I3 ভ্যালু কত হবে
1/6 ইন্টু আই। এবার আয়ের ভ্যালু কত দেওয়া আছে 5, তার মানে এটা কত হচ্ছে 5/2, 2.5 অ্যাম্পিয়ার। এটা কত হচ্ছে 1/3 ইন্টু 5, তো 5/3, 5/3 কত হবে 1.67 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে 5/6, 0.833 অ্যাম্পিয়ার। ক্লিয়ার হয়েছে কি করে প্যারালাল ডিভিশন করা হয়? মনে থাকবে, খুব কাজের জিনিস সেটা। 1, 2, 5 ঢুকছে 7 অ্যাম্পিয়ার। প্রত্যেকটা কারেন্ট বল I1, I2, I3। তো I1 is to I2 is to I3 equal to 1/1 is to 1/2 is to 1/5। নেক্সট লাইনে কি করব, 10 দিয়ে ডিভাইড করে দেবো, 10 is to 5 is to 2। তো I1 এর ভ্যালু কত হবে 17, 10 ইন্টু 7 ঢুকছে। I2 এর ভ্যালু কত হবে 5/17 ইন্টু 7 ঢুকছে। I3 ভ্যালু কত হবে 2/17 ইন্টু 7 ঢুকছে। খেলা খতম। ওই উপরের সার্কিটে কারেন্ট বার কর। দেখ এই কোশ্চেনটা সলভ করার ফার্স্ট প্রসেস কি 4 ওহম 4 ওহম কিসে আছে প্যারালালে আছে। তো সেম রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয় R/2। যদি n নাম্বার অফ রেজিস্ট্যান্স থাকে তো কত হবে R/n। তার মানে এই সার্কিটটাকে যদি আমি সিম্পলিফাই করি, নেক্সট সার্কিট ড্র করি, তাহলে এখানে কত আছে 2 ওহম, আর 4/2 কত হবে 2 ওহম, আর এখানে কত আছে 4 ওহম, হ্যাঁ কি না? আর এখানে কত আছে 3 ওহম, আর এখানে আছে 3 ওহম। তো মেন কারেন্টটা তো আগে বার করে নিই, এটা আছে 10 ভোল্ট, এটা আছে 3 ওহম। এই 4 আর 2 কত হয় 6। এবার একটা জিনিস মাথায় রাখবি, একটা যদি 2R হয় আর একটা রেজিস্ট্যান্স যদি R হয় আর এরা যদি প্যারালালে থাকে তাহলে কি হবে 2R/3 হবে। কি হবে 2R ইন্টু R ডিভাইডেড বাই 2R প্লাস R, ঠিক আছে 2R/3। তার মানে 6 আর এটা 6 আছে, এটা 3 আছে, মানে একটা ডবল আছে একটা 3 আছে, তার মানে এর অ্যান্সার কত হবে 2R/3, মানে 2 ইন্টু 3/3। বোঝা গেল কি বললাম? আর এখানে একটা 3 ওহম, তাহলে ওদিকে কত হচ্ছে 2 আর 3 কত হচ্ছে 5, তার মানে কারেন্টের ভ্যালু কত 10/5 2 অ্যাম্পিয়ার। ক্লিয়ার হলো পুরো ব্যাপারটা? পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো? তার মানে 10 অ্যাম্পিয়ার এদিক দিয়ে যাচ্ছে, 10 অ্যাম্পিয়ার এদিক দিয়ে এলো। এবার 10 অ্যাম্পিয়ারের দুটো রাস্তা আছে, একটা 3 ওহম একটা 6 ওহম, মানে ডবল। তার মানে আমি এটাকে যদি I1 নাম দিই আর এটাকে যদি I2 নাম দিই, এটাকে যদি I2 নাম দেই তাহলে I1 is to I2 কত লিখব 1/6 is to 1/3, তার মানে 1 is to 2 লিখব। তাহলে I1 এর ভ্যালু কত হবে 1/3 ইন্টু মেন কারেন্ট, ওকে 2/3 অ্যাম্পিয়ার। ওকে, আর একটা কত আসবে I1 এর ভ্যালু 2/3 অ্যাম্পিয়ার আর I2 এর ভ্যালু 4/3 অ্যাম্পিয়ার। I2 আমার দরকার নেই কারণ আমরা এখানে চলে এসেছি। এটা কত বেরোলো 2/3 অ্যাম্পিয়ার, তাই তো? এবার এখানে এসে 4 ওহম হাফ হাফ ভেঙে যাবে। তো এখানে দেখ রেজিস্ট্যান্স সেম আছে, তো I1 মানে এটা যদি I3 is to I4 করিস তাহলে 1/4 is to 1/4 সেম রেজিস্ট্যান্স মানে 1 is to 1, তাহলে এটা কি হয় হাফ হাফ ভেঙে যায়। তো তার মানে 1/2 ইন্টু 2/3, অ্যান্সার কত হবে 4/3 অ্যাম্পিয়ার। ওটাই তো চেয়েছে 4/3 অ্যাম্পিয়ার অ্যান্সার। कैसा लगा मेरा जोक्स?
টু টু কেটে গেল, এটা কত আসবে 1/3 অ্যাম্পিয়ার। 4 ওহম, 8 ওহম। দেখ এখানে কারেন্ট কত চেয়েছে, এই হচ্ছে কোশ্চেন। এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 11। এই কারেন্টটা বার করতে হবে। 4 + 8 কত, সিরিজে আছে 12 ওহম। 12 ওহমের সঙ্গে 6 কিসে আছে, প্যারালালে আছে। তার মানে আমি কি বলেছিলাম 2R/3 অ্যাপ্লাই হবে, তাহলে 12/3 ওহম। ওকে, তো মানে এই সার্কিটটা কীরকম হয়েছে, এটা 12/3 ওহম আছে, এখানে কত আছে 2 ওহম। হ্যাঁ হ্যাঁ, এটা তো 4 ওহম। তার মানে এটা কত হবে 4 ওহম, আর এটা হচ্ছে 3 ওহম। তার মানে 4 + 2 কত হচ্ছে 6 ওহম। তো 6 ওহম বোঝা যাচ্ছে। আর এখানে কত আছে 6 ওহম। তো এই 4 আর 2 6, 6 আর 3 2R/3। তার মানে এটা আবার কি হয়ে যাচ্ছে 2R/3, 2 ওহম। এটা 6 ওহম। ওটা 6 ওহম। তো 6 × 3/9 কত হচ্ছে 2 ওহম হচ্ছে। আর এখানে আছে কত 6 ওহম। তো 6 আর 2 কত হচ্ছে 8 ওহম। এটা হচ্ছে 40 ভোল্ট। তাহলে কারেন্টের ভ্যালু কত হবে 40/8, 5 অ্যাম্পিয়ার। কোথায় বুঝতে পেরেছিস নি, 4 8 12, 12 আর 6 প্যারালাল 4, 4 আর 6 ওহম। এই তো এটা 3, এটা 6, আর এটা 6, তাই তো। তাহলে এই 3 আর 6 প্যারালালে আছে, তো তো কত হচ্ছে 2 তো বেরোচ্ছে। এই 2, এই তো 2R/3। 8টা কোনটা ছোটোটা, 3 আর 6-এর মধ্যে 8টা কোনটা ছোটোটা, কোথায় 9 হচ্ছে, অ্যাডিশন 3 + 6, 2R/3 এখানে ইউজ করেছি, আর ওটা জেনারেল ইউজ করেছি। হ্যাঁ, মানে মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই অ্যাডিশন। আরে এই ফর্মুলা ভুলে গেছিস, R1 R2 ডিভাইডেড বাই R1 + R2, এটাই তো সারা জীবন করতি, ওখান থেকে 2R/3 আসে। এবার ক্লিয়ার। এটা হচ্ছে 2R/3 ফর্মুলা, আর এটা হচ্ছে R1, দুটো একই জিনিস, বাট আমরা ডাইরেক্ট কি ইউজ করবো 2R/3। মাল্টিপ্লিকেশন অ্যাডিশন কতবার করব, এটা কিছু না, এটা মুছে দেয়। ঠিক আছে, আমি ওটা রিভার্স চেক করে দেখালাম যে ওইভাবেও হয়। তো 5 অ্যাম্পিয়ার এখান থেকে বেরোলো, ট্যাং ট্যাং, 5 অ্যাম্পিয়ার এখান থেকে বেরোলো। তো 5 অ্যাম্পিয়ার ভেঙে যাবে, তো এটা 6 আছে, মানে এটা 6 ছিল না, 6 আর 3-এ ভাঙলে কি হবে, এটা 6, এটা 3, তাহলে ভাঙলে কি হবে 1:3। তার মানে এখানে যদি ধরে নে I1, এটা হচ্ছে I2, তাহলে I1:I2 কত হচ্ছে 1/6:1/3। তো 1:2 হচ্ছে, তো I1 এর ভ্যালু কত হবে 1/3 ইন্টু মেন কারেন্ট। মেন কারেন্টের ভ্যালু কত 5, তো 5/3 অ্যাম্পিয়ার। তো 5/3 অ্যাম্পিয়ার এখান দিয়ে ঢুকলো, তাই তো, এখান দিয়ে ঢুকছে। কোশ্চেনে বলছে এবার এখানে এসে 5/3 অ্যাম্পিয়ার দুটো পার্টে ভেঙে যাবে, একটা হচ্ছে 6 ওহম, একটা হচ্ছে 2 ওহম। 5/3 অ্যাম্পিয়ার। ওকে ওকে, আর একটা জিনিস দিয়ে বার করতে পারিস, এখানে এসে ডিভিশন করতে হবে আবার। ওর থেকে একটা জিনিস ভালো না, যে আমি 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট কত বল, 10/3 অ্যাম্পিয়ার, 2/3 ইন্টু I,
10/3 অ্যাম্পিয়ার, তার মানে এখান দিয়ে কত যাচ্ছে 10/3 অ্যাম্পিয়ার, এখান দিয়ে আবার বেরোবে কত 5 অ্যাম্পিয়ার, তার মানে এখানে আসছিল কত 5 মাইনাস 10/3 5/3 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? আসছে আসছে বেরোচ্ছে, এই পাঁচটা তো ফাইনালি হবে, এটাই তো মেন সার্কিট। ঠিক আছে, 2 ওহম, এটা 2 ওহম, এটা 4 ভোল্ট, এটা 3 ওহম, এটা 8 ভোল্ট, এটা 1 ওহম, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট। কোশ্চেন বলছে ভিএ মাইনাস ভিবি কত হবে, সলভ করতে থাক। এটা 10 ভোল্ট, এটা 3 ওহম, এটা 2 ওহম, এটা 2 ভোল্ট, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা সি পয়েন্ট, 4 ওহম, 4 ভোল্ট। এটা কত নম্বর এক্সাম্পল, 13 না 12? হ্যাঁ, ভিএ ভোল্টে জানি না, ভিএ লিখে দিবি। ধরে নে কারেন্টের ভ্যালু কিছু দিয়ে দিয়েছে, হ্যাঁ দিয়ে দিয়েছে, এদিকে 2 অ্যাম্পিয়ার দিয়েছে, এখানেও কারেন্টের ভ্যালু 5 2 3 5 অ্যাম্পিয়ার 2 3 অ্যাম্পিয়ার। দেখ এই কোশ্চেন নাম্বার 12-এ এখানে দেখ কী কী ডাটা দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে। আমি ভিএ থেকে শুরু করলাম, এবার কারেন্ট যেদিকে যাচ্ছে রেজিস্ট্যান্স ড্রপ হবে, ড্রপ হলে কত হবে 2 × 2, তারপরে প্লাস থেকে মাইনাসে যাচ্ছে, তার মানে মাইনাস হবে 3 ওহম, এখানেও ড্রপ হবে কারেন্ট যেদিকে রেজিস্ট্যান্স 3 × 2, তারপরে প্লাসে যাচ্ছে 8 হবে, মাইনাস 2 × আবার ড্রপ হবে 1 ওহমের জন্য, এটা কি হয়ে যাবে বি ভোল্টেজের ইকুয়াল হয়ে যাবে, যেতে যেতে ওই পয়েন্টে গেছে। তাহলে ভিএ মাইনাস ভিবি কত হবে -8, এখান থেকে দেখ এটা কত হচ্ছে -8, আর এটা +8, উড়ে গেল তো, খেলা খতম, পয়সা হাজম। এটা কত 6 ভোল্টেজ অ্যান্সার। এবার এখানে চলে আয়, এখানে 5 অ্যাম্পিয়ার, এবার এখানে কী চেয়েছে ভিএ মাইনাস ভিসি চেয়েছে, আর ভিএ মাইনাস ভিবি চেয়েছে। ক্লিয়ার? তো যখন ভিএ মাইনাস ভিসি চাইবে, হ্যাঁ বল কি বলছিস, কোনটা 4 হবে, কেন 4 হবে, এটা কত 4, এটা 4, 8 8 8 কেটে যাবে এর সঙ্গে, আর আচ্ছা ওটা দেওয়া হয়নি। এবার এখানে 6 আছে, আর এই 2 কত হয়ে গেছে 8 হয়ে গেল, কত এটা হবে 8 ভোল্ট। ঠিক আছে, এবার এই পুরোটা জিনিসটাকে এদিকে একটু শিফট করে নেই, জায়গাটা পাবো না। এবার এখানে দেখ একবার এইভাবে যাব আর একবার এইভাবে যাবো, কারণ ভিএ মাইনাস ভিসি চেয়েছে। যখন এখানে যাচ্ছি এ পয়েন্টের ভোল্টেজ নিয়ে নে ভিএ, ঠিক আছে, তো এদিক দিয়ে ড্রপ হচ্ছে, এটা কত মাইনাস হবে, তো হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল, তো -10, 5 × 3 15। এবার এদিকে যাচ্ছে, এদিকে যে কারেন্টটা যাচ্ছে সেটা কত 2 অ্যাম্পিয়ার, তো তাহলে 2 × 2, এবার +2 হয়ে যাবে, হায়ার পোটেনশিয়াল যাচ্ছে ইকুয়াল টু ভিবি। তো ভিএ মাইনাস ভিবির ভ্যালু কত হবে -15 25 25 - 4 29 29 + 2 27 ভোল্ট। অ্যাডিশন করবি, চেক করে নিতে পারিস। সেকেন্ডটার কেসে এরকম যাবে, তো ভিএ -10 -15 3, আর এটা কত 4 ভোল্ট,
তারপর -4 লোয়ার পোটেনশিয়ালে যাচ্ছে 4 × 3 12 ইকুয়াল টু ভিসি। তো এখান থেকে কি পাওয়া যাচ্ছে, ভিএ মাইনাস ভিসি ইকুয়াল টু 25 মাইনাস 16, 25 মাইনাস 16 কত হচ্ছে 31 ভোল্টেজ। এবার এক্সামিনার যদি বলে ভিবি মাইনাস ভিসি কত হবে, ভিবি মাইনাস ভিসি কত হবে, তাহলে এই দুটোকে মাইনাস করে দেবো, সেকেন্ড ইকুয়েশন মাইনাস ফার্স্ট ইকুয়েশন কত হচ্ছে, এটা মাইনাস এটা কেটে যাবে তো, বুঝলি, ভিএ মাইনাস ভিসি মাইনাস ভিএ প্লাস ভিবি, তো এর ভ্যালু কত হচ্ছে 31 মাইনাস 27 4 ভোল্ট। তো আমি লিখতে পারি ভিবি মাইনাস ভিসির ভ্যালু কত 4 ভোল্ট, যেটা কোশ্চেনে চাইনি তবু আমরা বার করে দেখিয়ে দিলাম। এই দুটো পয়েন্ট কানেকশন নেই তবু আমরা এর ভোল্টেজ ডিফারেন্স বার করতেই পারি। ওকে, চলো আজকের জন্য এখানেই শেষ করা যাক।